কেউ তোমাকে কষ্ট দিলে তুমি তাকে ভালোবাসা দাও, আর কেউ তোমাকে কাঠি দিলে তাকে আখওয়ালা ফাঁপা বাঁশ পুরো দাও। পিহুর মন খারাপ থাকলেই লাইনটা পড়ে, সাথে হাসি চলে আসে ঠোঁটে। এখনও তাই হলো। সাদি সেই কখন থেকে চোখ বুজে থাকা পিহুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিহুর ঠোঁটে হাসি দেখে সাদির ভ্রু কুঁচকে যায়। মেয়েটা কি ঘুমিয়ে পড়ল, নাকি তাকে দেখতে বাজে দেখাচ্ছে? কি জানি, হাসলো কেন তাহলে? সাদি বুঝতে পারছে না। পিহু হুটহাট নিজের ডায়েরিতে উল্টো পাল্টা লাইন লিখে সেটা কাব্যিক রূপ দেওয়ার চেষ্টা করে। এতে সে সফলও হয়, নিজেকে নিজের কাছে প্রাউড ফিল হয়। চোখ বুজে এইসব ভাবার মাঝেই আতিয়া বেগম খাবার নিয়ে আসে। সাদি বলতে যাবে খাইয়ে দেওয়ার কথা, তার আগেই আতিয়া বেগম সাদির হাতে প্লেটটা দিয়ে বলে, আমি এসে খাওয়াচ্ছি, তুই বাবা টেবিলে এসে বসে আছি, আমি খাবার দিয়ে আসছি, রাখ এখানে। আতিয়া বেগম চলে গেলেন। আতিয়া বেগমের যাওয়ার দিকে তাকিয়ে সাদি তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আতিয়া বেগম চোখের আড়াল হতেই সাদি খাবারের প্লেট হাতে নিয়ে পিহুর মাথার কাছে বসল। পিহুকে উঠতে বললেও ওঠে না, চেট হয়ে শুয়ে আছে। পিহু মনে মনে প্রতিজ্ঞা করেছে আজ যাই হোক না কেন এই লোকের ডাকে সাড়া দেবে না। সাদি বেশ বুঝতে পারছে পিহু ইচ্ছে করেই তার ডাকে সাড়া দিচ্ছে না। সাদির রাগ হলো, কেউ যখন ইচ্ছে করে ইগনোর করে তখন রাগ তো উঠবেই। সাদি খাবারের প্লেট বেডসাইড টেবিলে রেখে পিহুকে আবার ডাকলো, উঠে বসার জন্য বলল। তবে পিহু উঠল না। সাদি পিহুকে ওঠানোর জন্য পিহুর বাহুতে হাত দিতেই পিহু নড়ে চড়ে সরে উঠে যায়। সাদি এতে অপমান বোধ করে। একটা পিচ্ছি মেয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, এটা সাদির ইগোতে লাগলো। সাদি এক টানে পিহুকে বসিয়ে দেয়। পিহু সরে যেতে চায়, আবার শুয়েও পড়তে চায়। তবে সাদি তার আগে পিহুকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। শক্তিশালী সাদির কাছে ছোট্ট পিহুর শক্তি নিতান্ত তুচ্ছ, তার উপরে আবার জ্বর। পিহুর পিঠ ঠেকে গিয়ে সাদির বুকে। সাদি পিহুকে এক হাত দিয়ে জড়িয়ে অন্য হাত দিয়ে খাবারের প্লেট পাশে এনে খাবার মেখে পিহুর মুখের সামনে ধরে। তবে পিহু মুখ ফিরিয়ে নেয়। সাদি ধমক দিয়েও যখন কাজ হয় না, তখন সাদি এক হাত দিয়ে পিহুর গাল চেপে ধরে হা করে গালে খাবারটা পুড়ে দেয়। পিহু না চাইতেও গিলে নেয় চুপচাপ। পিহু খাচ্ছে, সাদিও চুপচাপ খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর পিহু বলল আর খাবে না। সাদিও জোর করল না, ঔষধ দিল। পিহুও খেয়ে নিল। সাদি টিস্যু দিয়ে পিহুর মুখ মুছিয়ে দিতে গেলে পিহু ওড়না দিয়ে মুছে শুয়ে পড়ে। সাদি পিহুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তার রাগ বেশি, অল্পতেই সে রেগে যায়। তবে সে কি করবে? অন্য মানুষের সাথে যেমন তেমন পিহুর সাথে বেশি। সাদি প্লেট নিয়ে চলে গেল। ডাইনিংয়ে কেউ নেই। আতিয়া বেগম মনে হয় ঘরে। সাদি সেই সুযোগে নিজের খাওয়া কমপ্লিট করে নিল। পিহু ঘুমিয়েছে অনেকক্ষণ। আতিয়া বেগম এসেছিলেন খাওয়াতে, তবে সাদি খাইয়েছে শুনে যতটুকু না অবাক হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছেন তিনি। যাক, তার রাগী ছেলেটার মেয়েটার প্রতি একটু মায়া জন্মেছে। সাদি পিহুর মাথার কাছে বসে বসে মোবাইল স্ক্রলিং করছে। পিহুর জ্বরের তাপমাত্রা বেড়েছে, ডাবল কম্বল নিয়েও কাঁপছে। কাঁপা কাঁপা অবস্থায় জ্বর নিয়ে পিহু কি যেন বিড়বিড় করছে। সাদির কানে আবছা আবছা গেল। সাদি কপাল গুটিয়ে পিহুর দিকে তাকিয়ে দেখল জ্বরের কারণে ভুল বকছে। সাদি আস্তে করে পিহুর মুখের কাছে কান নিয়ে যেতেই শুনতে পেল পিহুর জড়ানো কণ্ঠস্বর। আমি আপনাকে ঘৃণা করি ডক্টর সাহেব, আপনি শুধু মারেন আমায়, আমি মরে যাব, আপনি কেন মারেন আমাকে, আমি মাফ করব না আপনাকে। বলেই পিহু ঘুমের মাঝে ঠোঁট উল্টায়। সাদি সেদিকে তাকিয়ে রয় বেশ কিছুক্ষণ। তারপরে নিজের পিহুর দিকে ঝুঁকে পড়ে পিহুর মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানের পাশে গুজে দিয়ে পিহুর দিকে তাকিয়ে বলে ওঠে, তোর ওই ছোট্ট হৃৎপিণ্ডে যদি নিজের নাম খোদাই করতে না পেরেছি, তবে আমি আর ডক্টর সাদি চৌধুরী না, সুইট হার্ট। সময় চলে গেছে বিরতিহীন নদীর স্রোতের মতো। সেকেন্ড ফুরিয়ে মিনিট, তারপরে ঘন্টা, অবশেষে দিন। দিনের পর দিন মিলিয়ে সপ্তাহ পার হয়, কয়েক সপ্তাহ মিলিয়ে মাস। সকাল হয়, সূর্য উঠে, মানুষজন নিজেদের কাজে বেরিয়ে পড়ে। রাত হয়, বিশ্রাম নেই। দুই চোখের পাতা মিলিয়ে পাড়ি জমায় ঘুমের দেশে। সেই দিনের পর কেটে গেছে 7 মাস। এই 7 মাসে শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলে গেছে চৌধুরী বাড়ির পরিবেশ। দুটো মানুষের জীবন। সামনের মাসে পিহুর বোর্ড এক্সাম শুরু। পড়াশোনায় বেশ মনোযোগ দিয়েছে সে।
তবে মনের গভীর বিষাক্ত ক্ষতে সেই দিনটার কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে পিহুর। সেই দিনের কথা মনে পড়লে পিহুর চোখের পানি যেন বাধাহীন হয়ে যায়, চোখ দিয়ে টল মলিয়ে অশ্রু গড়ায়। দরজায় টোকা পড়তেই পিহু ভাবনা থেকে বেরিয়ে আসে। পিছু ফিরতেই চোখে পড়ে সেরিনকে দাঁড়িয়ে থাকতে। এতক্ষণের ভাবনায় পিহুর চোখের কোণে পানি জমেছে। বাম হাতের তালু দিয়ে চোখ মুছে মৃদু হেসে বলে ওঠে, এ কি দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। জেরিন হয়তো এই কথাটা শোনার জন্যই দাঁড়িয়েছিল। জেরিন ভিতরে এসে পিহুর সামনাসামনি বিছানায় বসে। বিছানার দুই পাশে দুই হাত রেখে হাতে ভর দিয়ে পিহুর উদ্দেশ্যে বলে, কি পিহুরানি, সারাদিন পড়ছিস নাকি? পিহু হালকা হেসে বলে, আরে ধুর, এইমাত্র পড়তে বসলাম আর তুই এলি। আচ্ছা, ভাইয়া কই? কোন ভাইয়া? আমার পিহুরানির একমাত্র জামাই, মানে আমার ভাইয়া, বুঝলা? জেরিন পিহুর গাল টেনে দিয়ে আলতো করে কথাটি বলে। পিহু জেরিনের কথার কোনো রিয়াকশন না দিয়ে বলে, সে সকালে বেরিয়েছে, এখনো কোনো খোঁজ নেই, ফোনটাও বাড়ি ফেলে গেছে। মানে? জেরিন একটু অবাক হয়। আমাকে পড়তে বসতে বলে বেরিয়ে গেছে আর বললো তুই আসবি, সন্ধ্যা অবধি থাকতে বলেছে। ভাইয়া আমাকে কল করে আব্বুকে বলে মানিয়ে নিয়েছে। এখন রাতে থাকলেও সমস্যা নেই পিহুরানি। জেরিনের কথায় পিহু স্মিত হাসে, তবে মনটা খুব খারাপ। জেরিনের বুঝতে একটু অসুবিধা হয় না, বুঝে চলে যায় চঞ্চল পিহুর মন খারাপ। তাই জেরিন পিহুর গালে হাত রেখে বলে, কি হয়েছে, মন খারাপ? যার মনটাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে তার আবার কি মন খারাপ হয়? পিহু হাসল যেন, তারপরে বলল। পিহুর কথা শুনে জেরিনের বুকের মাঝেও কেমন একটা শূন্যতা তৈরি হলো। আসলেই মেয়েটার প্রচণ্ড কষ্ট, যে কষ্টের এক ভাগ জেরিন পেলে হয়তো তাকে জীবিত পাওয়া যেত না। জেরিনের পিহুকে উঠিয়ে বিছানায় নিজের পাশে এনে বসায়, তারপরে নিজের বুকে জড়িয়ে নেয় নিজের কলিজার বান্ধবীকে। পিহুর চুলের ভাঁজে হাত বোলাতে বোলাতে জেরিন বলে ওঠে, যা হওয়ার হয়ে গিয়েছে, সব ভুলে যা, আর কষ্ট পাস না। তুই ভুলে যেতে বলছিস? কি বলবো আমি? মুহূর্তে পিহুর চোখ ভিজে যায়। আসলেই কি সব ভুলে থাকা যায়, নাকি ভোলা যায়? কিছু কিছু জিনিস খুব কাঁদায় মানুষকে। দেখতে পিহু কল্পনায় ডুব দেয় সেদিনের ঘটনায়। ফ্ল্যাশব্যাক। পুরো 3 দিন পর জ্বর থেকে উঠেছে পিহু। শরীরে বিন্দু মাত্র শক্তি নেই, চোখগুলো বসে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, শরীরটাও যেন আগের চেয়ে শুকিয়ে গেছে। এই 3 দিন সাদি 1 ঘন্টার জন্য হলেও বাইরে যায়নি। অতি জরুরি হলে হসপিটালে গিয়েছে, কাজ মিটিয়েই চলে এসেছে। ডাক্তার এসে স্যালাইন দিয়েছিল, ঔষধও দিয়েছে। এই 3 দিনে পিহুর পাশে প্রায় সব সময় সাদি ছিল। সাদির এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছিলেন আতিয়া বেগম, সাথে খুশিও হয়েছিলেন যে অন্তত মেয়েটাকে আর না যেন মার খেতে না হয়। পিহু ক্লান্ত দুর্বল শরীর নিয়ে রুম থেকে বের হয়। আজ বাড়িতে মেহমান আসবে শুনেছে সে, তবে কারা আসবে জানে না। সকাল থেকে আতিয়া বেগম রান্নায় ব্যস্ত। ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবর দেখছেন টিভিতে। সকাল 9টার তাজা খবর। সাদে নাক ডেকে নিজের রুমে ঘুমাচ্ছে। এই 3 দিন 3 রাত তার চোখে ঘুম ছিল না। হুট করে পিহু নামক মেয়েটি তার হৃদয়ে সফট জোনে বাসা বেঁধে নিয়েছে। তবে সাদের রাগ কমেনি এখনও। পিহু কেন এত বড় কাজ করতে গেছিল তার জবাবদিহি সে নেবেই, সাথে থাপড়ে ওর মুখের আকৃতি বদলে দেবে। বাইরে বৃষ্টি পড়ছে এখনও, তাই পরিবেশটা বেশ ঠান্ডা। সাদের ঘুম আরও গাঢ় হলো। কম্ফোর্টারটা মুখের উপর পর্যন্ত তুলে একপাশ ফিরে ঘুমিয়ে গেল আবারও। পিহু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। সুস্থ থাকলে যে সিঁড়ি পিহু 1 মিনিটে নামে, অসুস্থ অবস্থায় প্রায় 10 মিনিট লাগিয়ে দিয়েছে। পিহু ধীরে ধীরে সোফার কাছে গিয়ে থামে, তারপরে ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, চাচু কেমন আছো? পিহুর কণ্ঠ শুনে এতক্ষণ সংবাদ দেখায় মগ্ন থাকা ইলিয়াস চৌধুরী ঘাড় ঘুরিয়ে পিহুর দিকে তাকিয়ে উঠে আসতে চায়, তবে পায়ে এখনও জোর তেমন নেই। সামনের সপ্তাহে আবার চেক আপ করতে যাবে। ইলিয়াস চৌধুরী ইশারা করে পিহুকে কাছে ডাকে। পিহু কাছে যেতেই কপালে চুমু খায়, তারপর পিহুকে বুকে জড়িয়ে নেয়। মনে হচ্ছে কত দিন পরে দেখছে মেয়েটাকে। আসলেই এই 3 দিন মেয়েটাকে একবারের জন্যও দেখতে পায়নি। সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার সাহস নেই তার। পিহু ও ইলিয়াস চৌধুরীর বুকে মাথা গুজে রাখে। ইলিয়াস চৌধুরী পিহুকে নিজের থেকে ছাড়িয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, যাই হোক,
চাচ্চু কাকে বললে? পিহু এমন কথার পিঠে কী উত্তর দেবে ভেবে পায় না। তাও আমতা করে মন খারাপ করে বলে, ভাইয়া তো বলছে চাচু আর চাচি বলে রাখতে, আমি কি করব? পিহুর কথা শুনে ইলিয়াস চৌধুরী মৃদু একটা ধমক দিয়ে বলে, যা শুনেছি এই পর্যন্ত আমি তোমার বাবাই আর ছিলাম, বাবাই আছি। আমি কি তোমাকে নিষেধ করেছি একবারও আমাকে বাবাই ডাকতে? পিহু মাথা নাড়িয়ে না বোধক বোঝায়। তখন ইলিয়াস চৌধুরী আতিয়া বেগমকে ডাক দেন। আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে আসেন। তিনি হয়তো স্বামীর চিৎকারে একটু ভয় পেয়েছেন, তাই তাড়াহুড়ো করে চলে এসেছেন। ইলিয়াস চৌধুরীর পাশে পিহুকে বসে থাকতে দেখে খুশি হয়ে যায়। তারপরে ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, কিছু বলবা? ইলিয়াস চৌধুরী কিছু বলার আগেই আতিয়া বেগম পিহুকে বলে ওঠে, এই কি মা, তুই এখনো এলি না? আয় খেতে। ইলিয়াস চৌধুরী হাসলেন। তার স্ত্রী আজও তার চোখের ভাষা বোঝেন বলে। আতিয়া বেগম এক প্রকার জোর করে নিয়ে গিয়ে পিহুকে খাবার টেবিলে বসিয়ে দেয়। অগত্যা পিহুর খাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও বসতে হয়। আতিয়া বেগম পিহুকে খাবার বেড়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। চৌধুরী বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে পরপর কয়েকবার। পিহু উঠতে চাইলে তার আগেই আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে বের হয়ে গেলেন দরজার কাছে। দরজা খুলতেই আতিয়া বেগমের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে ঈশান চৌধুরী। হ্যাঁ, আজ ঈশানের আসার কথা ছিল। নিজের ভুল বুঝতে পেরে অনেক মাপ চেয়েছে আতিয়া বেগমের কাছে। পরে অনুমতি নিয়ে বউয়ের সাথে এসেছে। হঠাৎ নিজের পা কারোর জাপটে ধরা দেখে আতিয়া বেগম ভরকে যান। তারপরে দৃষ্টি পড়ে নিজের বড় ছেলের বউয়ের দিকে। দুজনেই পা ধরে বসে আছে। ঘটনাটা এমন মনে হচ্ছে তারা আগেই জানতো দরজা আতিয়া বেগমই খুলবে, আর সাথে সাথে তারা পা ধরে মাপ চাইবে। বেশ কিছুক্ষণ পর আতিয়া বেগম অনেক বুঝিয়ে উঠিয়ে দাঁড় করিয়ে ঘরে নিয়ে আসেন। পিহু এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় ব্যস্ত হয়ে যায়। আর চিনতে অসুবিধা হয়নি কেন জানি ঘৃণা লাগছে ইলিয়াস চৌধুরী ও অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। ঈশানও তার বউ ইলিয়াস চৌধুরীর পায়ের কাছে গিয়ে বসে পড়লেন। মাপ চাইতে শুরু করলো তাদের কৃতকর্মের জন্য। পিহু বসে বসে নাটক দেখছে। পিহুর মতে এ যে সে নাটক নয়, এ হলো বাস্তব নাটক। পিহুর ভাবনার মাঝেই দ্বিতীয়বারের মতো কলিং বেল বেজে উঠল। আতিয়া বেগম দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, এখন আবার কে এলো? আতিয়া বেগমের কথা শেষ হতে না হতেই আবার কলিং বেল বেজে উঠে। আতিয়া বেগম গিয়ে দরজা খুলতেই দেখতে পায় অল্প বয়সী একটা ছেলে ফর্মাল পোশাকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আতিয়া বেগমকে দেখে ছেলেটি সম্মানের সাথে বলে ওঠে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি কে ঠিক চিনতে পারলাম না তো। সামনে ছেলেটি কিছু বলার আগেই পিছন থেকে ঈশান বলে ওঠে, আম্মা হলো ফারজুর ভাইয়ের মানে আমার শালার ফাইজ। ঈশানের কথা শুনে দরজা থেকে সরে দাঁড়ায় আতিয়া বেগম। ফাইজ এগিয়ে এলো বাড়ির ভিতরে। হাতে থাকা শপিং ব্যাগ আর মিষ্টির ব্যাগগুলো আতিয়া বেগমের হাতে দিয়ে ফাইজ এগিয়ে যায় সোফার দিকে। আতিয়া বেগম সবাইকে বসতে বলে রান্নাঘরে ছুটে গেলেন নাস্তা নিতে। এদিকে ঈশান গল্প করছে ইলিয়াস চৌধুরীর সাথে। সন্তান যতই খারাপ হোক, বাবা মায়ের কাছে একবার পা ধরে মাপ চাইলে কোনো বাবা মাই ক্ষমা না করে থাকতে পারে না। পিহু মাত্র খাবার শেষ করে টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে। এতক্ষণ পিহুকে কেউ খেয়াল না করলেও এখন ফাইজ আর ঈশানের চোখে পড়ে গেল। ফাইজ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার সামনে একটা অচেনা মেয়ে, তবে তার মতে পরীর মতো লাগছে মেয়েটাকে। পিহুর দিকে তাকিয়ে ঈশান উচ্চস্বরে বলে উঠল, আরে পিহু নাকি? ঈশানের কথা শুনে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায় পিহু। চোখাচোখি হয়ে যায় ফাইজের সাথে। পিহু চোখ নামিয়ে নেয়। তখন ইলিয়াস চৌধুরী পিহুকে ডেকে উঠে তার কাছে যেতে বলে। পিহুর অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথায় ভালো করে কাপড় দিয়ে এগিয়ে যায় সোফার দিকে। এদিকে আতিয়া বেগমও নাস্তার প্লেট নিয়ে এসেছেন। পিহু সোফার কাছে যেতে ইলিয়াস চৌধুরী তার পাশে বসতে ইশারা করে। পিহু চুপচাপ মাথা নিচু করে বসে পড়ে। পিহুকে বসতে দেখে ঈশান বলে ওঠে, আমাদের তো দেখছি ভুলেই গেছিস, একবারও কথা বললি না তো। থাক, কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ। পিহুর ছোট্ট কথা মোটেই আশা করেনি ঈশান, কারণ ছোট থেকে সব থেকে বেশি ফ্রি ছিল ঈশানের সাথে পিহু। আর পিহুকে ঈশানও নিজের ছোট বোনের মতো ভালোবাসত। ফাইজের চোখ এখনও পিহুতে আটকে আছে। পিহুর উপর থেকে নিজ পর্যন্তও পরখ করে নিল। না, একদম তার মনের মতোই। ফাইজের চোখকেও ধরতে না পারলেও ঈশান ঠিকই বুঝেছে
যদিও ঈশান এসব নিয়ে কথা বলতে এই বাড়িতে আসেনি, তার আসার কারণ ভিন্ন। আতিয়া বেগম সবাইকে নাস্তা দিল টেবিলে, তার আগে ফ্রেশ হতে পাঠালো জোর করে। আতিয়া বেগমের কথায় পিহুকে ফার্সুকে নিয়ে নিজের রুমে যেতে হলো। ফার্সু রুমে এসে বিছানায় বসে পড়ল। এতে পিহুর কোনো ভ্রুক্ষেপ হলো না। ফার্সু পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে চিনতে পেরেছো পিহু? জি। মুখে ছোট করে উত্তর দিলেও পিহু মনে মনে বলল, না চেনার কি আছে? নাটক। ঈশান ভাইয়ের বউ হয়ে এসেছেন, এখন আপনার কি চেনার বাকি? পিহুর ভাবনার মাঝে ফার্সু আবার বলে উঠল, তো পিহু কোন ক্লাসে পড়ছো এখন? ইন্টার সেকেন্ড ইয়ার। ও আচ্ছা। জি। আমার কথায় কি তুমি বিরক্ত হচ্ছ? না, বলেন কি বলবেন। আচ্ছা শোনো। জি বলেন। আচ্ছা, শুনেছি সাদি টাদি দেশে আছে? বাড়িতেই আছে, কেন? না, এমনি। আর কিছু না বলেই ফার্সু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফার্সু যেতেই পিহু মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, না, এমনি নাকি এক্স এর জন্য পড়ান পড়ছে? বুঝি বুঝি যত সব নাটকবাজ মানুষেরা। পিহু জানে না কেন তাদের সহ্য করতে পারছে না। তবে এটা জানি সেদিন ঈশানরা চলে যাওয়ার সময় যখন ইলিয়াস চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়েছিল, তখন একবারের জন্য তারা পিছু ফিরে তাকায়নি। আর সেটা সূত্র ধরেই পিহুর তাদের কথাও অসহ্যকর লাগছে। ফার্সু ফ্রেশ হয়ে বের হলে পিহু তাকে নিয়ে আবার নিচে গেল নাস্তার জন্য। আতিয়া বেগম সবাইকে খাবার সার্ভ করছেন। আতিয়া বেগমের আদেশ, বাড়ির বৌমা এতদিন পর এসেছে, একটু খেয়াল রাখো। পিহু বাধ্যমের মতো ক্লান্ত শরীর নিয়ে সব মেনে চলছে। সবার খাওয়া শেষ হতেই ঈশানরা তাদের আগের সেই রুমের দিকে চলে গেল। এতদিন তালাবদ্ধ থাকলেও আজ আতিয়া বেগম বেশ গুছিয়ে দিয়েছেন ঘরটা। আর ফাইলকে দোতলার ডান দিকের রুমটা দেওয়া হলো, মাঝে সাদির রুম আর শেষে পিহুর রুম। পিহু আজ সব কিছু বিরক্ত লাগছে, আতিয়া বেগম কেউ বিরক্ত লাগছে। এই যে আতিয়া বেগম এখন হাতে কফি ট্রে দিয়ে বলল সবাইকে দিয়ে আসতে। পিহু সবাইকে দিলেও ফাইলকে দিতে দ্বিধাবোধ হচ্ছে, বেশ ভয়ও করছে। সাদি যদি জানে সে কোনো ছেলের সামনে গেছে তাহলে আবার রিয়াক্ট করবে। তবুও ভয়কে দূরে ঠেলে দিয়ে সাদির রুমে ঠেলা দিল। না, দরজা ভেতর থেকে বন্ধ। পিহু এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে ফাইলের রুমের সামনে এসে দরজায় নক করতেই ফাইল দরজা খুলে দিল। দরজা খুলেই ফাইল দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, ও পিহু, আসো আসো, ভেতরে আসো। পিহুর টেরা চোখে ফাইলের দিকে এক পলক তাকিয়ে ভিতরে গেল। বেডসাইড টেবিলের উপরে কফির কাপটা রেখে বলে উঠল, মামুনি পাঠিয়েছে কি? কফি। বলেই পিহু চলে যাওয়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই ফাইজ বলে ওঠে, আচ্ছা পিহু, একটা কথা শোনো। সহসা পিহুর পা থমকে গেল। এখন যদি প্রশ্নের উত্তর না দেয় তবে অভদ্রতমই হবে, তাই সম্মানের খাতিরে বলে উঠল, জি, কিছু বলবেন ভাইয়া? ফাইজ কিছু বলতে যাবে তার আগেই নিচ থেকে ভেসে এলো আতিয়া বেগমের ডাক। পিহুকে ডাকছেন তিনি। পিহু আর এক মুহূর্তও দেরি না করে ছুটতে চলে গেল ঘর থেকে। নিচে এসে রান্নাঘরের সামনে দাঁড়াতেই আতিয়া বেগম করুণ কণ্ঠে বলে উঠল, তোর এত কাজের বলিসনি কিছু মনে হয়? করি না মা। না, মামুনি কি মনে করব? তুমি বলো কি করতে হবে। আতিয়া বেগম করুণ কণ্ঠে বলল, সাদি বলেছিল সকাল 10টার দিকে ডেকে দিতে, তার নাকি জরুরি হসপিটালে যেতে হবে। কিন্তু আমি তো ভুলে গেছি, 10টার কাঁটা পেরিয়ে গেছে। এখন কি হবে মামুনি? এখন কাজ করো না মা। কি কাজ মামুনি? আমি কফি দিচ্ছি, তুই একটু ডেকে নিয়ে আয়। আমি গেলে রাগ করবে তাই। উপরে রান্না চড়িয়ে আসছি। আর তুই তুই অসুস্থ, তোর কিছু করতে হবে না, যা না মা। পিহু আর কিছু বলতে পারল না। আতিয়া বেগমের করুণ কণ্ঠ শুনে অগত্যা সকাল সকাল সাথীর হাতের চর খাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ির উপর দিয়ে উঠতে থাকলো। জেরিনের ধাক্কায় পিহু কল্পনা থেকে ফিরে আসে। এই পিহুরানি, কি ভাবছিস? কই কি ভাবছি? এই যে এক দৃষ্টিতে তাকিয়েছিলি, চোখের পলকও পড়ছিল না। এবার পিহু একটু নড়ে চড়ে বসলো, ঠোঁটে জোর করে হাসি টেনে এনে বলল, তুই ভুল দেখেছিস। এখন বল কি খাবি? কিছু না, তুই বস এখানে। তোরে বলতে বলছি না আমি কি কি খাবি তুই? আমি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা বল, চা নাকি কফি? জেরিন মুখে হাত দিয়ে বেশ খানিকক্ষণ ভেবে বলল, কড়ালিকারের চা হলে মন্দ হয় না, আবার তা যদি হয় আমার পিহুরানির হাতে। বারান্দায় বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে তোর হাতের চা জাস্ট জমে যাবে।
পিহু উঠে দাঁড়িয়ে কোমরে 2 হাত দিয়ে টেরা চোখে লেরিনের দিকে তাকালো। লেরিন পিহুর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো বোকার মতো। পিহু লেরিনের দিকে তাকিয়ে বলল, হয়েছে হয়েছে, তোর এই গুণগান শুনতে শুনতে আমি অভ্যস্ত। এত মিছে কথা কইতে নেই দোস্ত, তুই দোলনায় গিয়ে বস, আমি আসছি।